মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু মৃত্যু অনিবার্য, আর সেটাই সত্যি। সেই সত্যিকে অস্বীকার করবার কোনো উপায় আমাদের নেই। তবু আমরা চেষ্টার ত্রুটি রাখি না প্রিয় মানুষটিকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে আনতে। কখনো কখনো সেই অসার শরীর শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত তাকে আটকে রাখি নিজেদের সবটুকু দিয়ে। কখনো কখনো সেই আটকে রাখাই হয়ে ওঠে কষ্টকর। সেই অনভিপ্রেত কষ্টের সুরাহা পেতে এবং মৃত্যুকে সুন্দর করতে যদি একটি ইচ্ছেপত্র লিখে রাখা হয়, কেমন হবে? মৃত্যুপথ যাত্রী যারা রয়েছেন তাদের তো ইচ্ছে হয় যে আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, খুব কুৎসিত না হয়। হয়তো সে সময় আমি বলতে পারি না, আমি কথা বলতে পারি না, আমি বুঝতে পারি না, কিন্তু হয়তো আমার অজান্তেই আমাকে অনেক কষ্ট দেওয়া হয়, তারপর আমার মৃত্যুটা আমার কাছে আসে। সেই সময় বোধহয় মানুষ মনে করে যে আমি মরলে বাঁচি। এই যে মরলে বাঁচি এই শব্দটা একটা মৃত্যুপথ যাত্রী যখন কামনা করে, সেই সময় তার কি কিছুই করার নেই। আর এই ধারণাটাকে মান্যতা দিয়েই মাননীয় সুপ্রিম কোর্ট 1918 সালে 2018 সালে একটা রায় দেয় যে আমার মৃত্যুর কোনো অধিকার নেই। মানে আমি ইচ্ছা মতো মরতে পারি, এর কোনো অধিকার নেই। কিন্তু এটা আমার অধিকার আছে যে আমার মৃত্যুটা যেন খুব কষ্টের না হয়, সুগম হয়। এবং যেখানে আমার বেঁচে থাকাটা কিছুটা যন্ত্র চালিত একটা বেঁচে থাকা, কিছুটা সাপোর্টের একটা লাইফ সাপোর্ট নিয়ে আমি বেঁচে আছি, উইদাউট এনি রিটার্ন, হয়তো বেঁচে উঠলেও আমি একটা ভেজিটেটিভ লাইফের মধ্যে চলে যাব। এরকম যে কন্ডিশনগুলো ডাক্তাররা মনে করবেন যে আমার বেঁচে থাকাটাকে শুধু প্রলম্বিত করছে কিন্তু সুখকর করছে না, তখন যেন আমি বলতে পারি যে আমার এই লাইফ সাপোর্টটা তুলে নাও। এই যে ভাবনা, এটা সুপ্রিম কোর্টের মান্যতা পেয়েছে। তখন আমরা মনে করি যে তাহলে এটা কি করে করা যায়, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আলোচনা শুরু করি এবং আমরা পুরোটাই আইন মোতাবেক আমরা একটা জায়গায় আসি। সেটাকে আমরা বলি লিভিং উইল। মানে আমি যেমন ধরুন আমি সুস্থ, এখন আমি কিন্তু বলতে পারি যে আমার যদি আমি একটা উইল করতে পারি, সে উইলের কাঠামো তৈরি আছে যে আমি এখানে লিখে দিতে পারি যে আমার মৃত্যুকালীন সময়ে যদি এমন একটা অবস্থা আসে যেখানে আমার মৃত্যুটা অবশ্যম্ভাবী, অথবা আমার মৃত্যুর পরের অবস্থাটাও খুব সুখকর নয় বা ভেজিটেটিভ, এবং ডাক্তাররা মনে করছেন, তাহলে তখন তো আমি বলতে পারবো না। তাই আমি আমার জীবন অবস্থায় আমি এটা উইল করে গেলাম, যে উইলে লিখে গেলাম সেই অবস্থায় আমি বলতে না পারলেও আমার থেকে যেন লাইফ সাপোর্ট গুলা তুলে নেওয়া হয়, আমার মৃত্যুটাকে যেন প্রলম্বিত এবং অকারণে কষ্টকর না করা হয়। না, এইখানে একটা প্রশ্ন আসছে, প্রলম্বিত করা হয় বা যে তাকে রেহাই পাওয়ার কথা তিনি বলছেন, এইটা তিনি কখন বুঝতে পারবেন? এইটা কিন্তু খুব সহজে বলছি এরকম নয়, কারণ কারণ মৃত্যু মানেই কিন্তু মানুষের কাছে একটা কৌতূহল, মৃত্যু কখন কি। এটা যদি আমার কাছে এই লিভিং উইল থাকে এবং আমার পরিজনের কাছে, লিভিং উইলটা মানে আমি একটা উইল করলাম, সেই উইলটা আমার পরিজনের কাছে থাকবে, এবং সেই উইলটা ডিস্ট্রিক্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ থাকবে, যেমন পৌরসভা, পঞ্চায়েত, তার কাছে একটা রেজিস্টার থাকবে। সেই রেজিস্টারের মধ্যে নথিভুক্ত করা থাকবে যে আমি এইরকম একটা লিভিং উইল নথিভুক্ত করেছি। তখন যখন এরকম সিচুয়েশন অ্যারেস্ট করবে আমার পরিবারের লোক বা ডাক্তাররা বুঝবেন যে ওনার বেঁচে থাকাটা খুব অর্থবহ নয়, তখন তারা এই লিভিং উইলটাকে সামনে আনবেন, এবং তখন একটা মেডিকেল বোর্ড এসে সিদ্ধান্ত নেবে এটা সত্যি কথা যে এনার বেঁচে থাকার অর্থ হচ্ছে শুধু মৃত্যুটাকে প্রলম্বিত করা এবং ওনাকে কষ্ট দেওয়া। কারণ এই প্রিয় মানুষটাকে তো কষ্ট দিতে চাই না। প্রিয় মানুষ বেঁচে আছে এটাই শুধু সুখের নয়, কারণ প্রিয় মানুষ সুখে আছে এটাই আমার কাছে সুখের। সেখানে এই উইলটা সাহায্য করবে যে আমি যে লাইফ সাপোর্ট দিয়ে পেশেন্টটাকে বাঁচিয়ে রেখেছি সেই লাইফ সাপোর্টগুলো আমি তুলে নেবো, করিয়ে নেবো। তার মানে আমি একটু পরিষ্কার হয়নি এবং দর্শকদের জন্য বলি, সেটা হচ্ছে যে ধরুন আমার বয়স আজকে দেখা যাচ্ছে 60 বছর বয়স, আমি তখন পরিস্থিতি দেখে, আমার শরীর দেখে আমি বা আমার মনে ইচ্ছা হতে আমি একটা উইল তৈরি করলাম যে আমার যদি শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল জায়গায় চলে যায়, যেখানে বাঁচার আশা নেই, অথচ হসপিটালে সাপোর্টে আমার পরিবার, আমার ছেলে বা আমার মেয়ে তারা আমাকে রেখে দিয়েছে অর্থ ব্যয় করে, সেক্ষেত্রে আমার মৃত্যুটা যেন আমাকে সসম্মানে
মৃত্যুর জায়গাটাই পৌঁছে দেওয়া হয়, তাই তো ব্যাপারটা? এটা আগের থেকে আমি করে রাখবো, তাই তো? হ্যাঁ, এটা আমাকে, এবং জিনিসটা আজকে যেরকম মনে হচ্ছে যে এটা আমি এককভাবে বলছি, বা আজকে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে একটা জায়গা যেখানে এই দুলোক পাড়ি এই কাজটা শুরু করেছে। এবং আমাদের স্বপ্ন যে একদিন দেখা যাবে আজ থেকে 15-20 বছর পরে প্রত্যেক মানুষেরই একটা লিভিং উইল থাকবে, যে উইলটা প্রত্যেক মানুষই লিখে দেবে। তাহলে যেটা সুবিধা হবে, যে কর্পোরেট হাউসকে আমরা যখন বলি যে এরা ইচ্ছা করে ভেন্টিলেটারে রেখে দেয়, মরা মানুষকে ভেন্টিলেটারে রেখে দেয়, এই প্রশ্নগুলা উঠে যাবে। কারণ তখন তো জটিলতা থাকবে না। কারণ যদি কর্পোরেট হাউস নিজেই বলবে, ডাক্তার নিজেই বলছে আপনার লিভিং উইল আছে, তাহলে আমি একটা বোর্ড করে আমি আপনার সাপোর্টটা তুলে নেবো, তাহলে আপনার বাবা মারা যাবে, তারপর আপনি নিয়ে যাবেন। কারণ ওনার বেঁচে থাকাটা শুধুমাত্র বেঁচে থাকাই হয়ে যাচ্ছে। সুতরাং এটা দুই তরফে সুবিধা হবে। একটা যে মানুষও বাঁচবে, তার প্রিয়জন বাঁচবে, আর ডাক্তাররাও তাদের বদনাম থেকে বাঁচবে। কারণ ডাক্তাররাও চাইবে এরকম লিভিং উইল নিয়ে আমার কাছে আসুক, আমি আমার প্রোটোকল মেনে নিয়ে এই মানুষটার লাইফ সাপোর্টটাকে তুলে নিই, বা টার্মিনাল কেয়ারটাকে বাড়িতে পাঠিয়ে দিই, বা যেভাবে আমরা টার্মিনাল কেয়ার বলি বা প্যালিয়েটিভ কেয়ার বলি সেটা আমি করতে পারি। এটা সমাজের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? সমাজের ক্ষেত্রে প্রভাব তো এটা শেষ পর্যন্ত এর সবকিছুরই যেমন ভালো দিক খারাপ দিক আছে, তো এগুলো একটা নির্দিষ্ট পন্থা, একটা পলিসি, গভর্নমেন্ট পলিসির মাধ্যমে এটা নির্ধারণ করতে হবে যে, এবং তার জন্য একটা বডি থাকবে যে ডাক্তারবাবুদের বডি, বিভিন্ন সামাজিক সংগঠনের বডি, সবাই মিলেই একটা একটা প্রক্রিয়া বা পদ্ধতি বা একটা গাইডলাইন্স তৈরি করতে হবে, যার ভিত্তিতে বোঝা যাবে যে উনি চাইছেন, তার কনসেন্ট, যিনি পেশেন্ট তার প্রধান কনসেন্ট, তার বাড়ির লোকের কনসেন্ট, এটা একটা ইনফর্ম কনসেন্ট হতে হবে। এটা অনেক আগে থেকেই, এটা একটা জীবনের একটা প্ল্যানিং বলতে পারেন, সেটা আগে থেকেই করতে হবে। তারপরে তো জিনিসটা আইনে পরিণত হলে বা একটা লাগু হলেই পরে বোঝা যাবে এর ভালো দিক এবং খারাপ দিক তখন বেরিয়ে আসবে, কিন্তু শুরু হওয়াটা দরকার। যদি আমরা একজন ইয়াং এর ক্ষেত্রে ব্যাপারটা হয়, তখন সেটা আমরা কিভাবে দেখব? বিষয়টা এই মুহূর্তে সামগ্রিকভাবে খুব নেতিবাচক হতে পারে অল্প বয়স যাদের। এই যে দুলোক পারি যে কনসেপ্ট আপনি বললেন, এটা কি কোনো ইয়াং ছেলের ক্ষেত্রে কি এটা তো সম্ভব না? সে তো জানতে হয় না, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে তার একটা এরকম পরিস্থিতি তৈরি হতে, সে তো উইল করতে পারবে না। না, এখানে দেখুন আমি একটা কথা বলছি, এই দুলোক পাড়িটা যে মৃত্যুর রাস্তাটা সুগম করে দেওয়ার জন্য তৈরি হচ্ছে সেটা নয়। এটার আসল উদ্দেশ্য হচ্ছে যে একটা অকারণ বাণিজ্যিক যে জায়গাগুলো আছে, যে ডাক্তারি বাণিজ্যিক জায়গাগুলো, সেগুলো কিছুটা বন্ধ হওয়া দরকার, এটা আমি মনে করি এবং আমরা মনে করি। এই বাণিজ্যিক যে ব্যবসায়িক জায়গাগুলো আছে, যদি দুলোক পাড়ির মতো সংগঠন সমস্ত মানুষকে বোঝাতে পারে যে আপনারা উইল করুন, এবং উইল করে আপনারা যে সময় আপনার সত্যিকারের অসুবিধা বা মৃত্যুর সময় আসছে, তখন আপনি এটা রাখুন সামনে। এবং সবাই, আজকে ধরুন আজ থেকে 15 বছর 20 বছর আগে কেউ ভাবতেই পারতাম না প্রত্যেকের কাছে মোবাইল থাকবে। এখন এমন কোনো মানুষ নেই যার মোবাইল নেই। সুতরাং এই যে দুলোক পাড়ির লিভিং উইল একদিন দেখা যাবে সবাই করতে বাধ্য হবে, যেমন ইন্স্যুরেন্সের মতো। এবং ইন্স্যুরেন্স করার সঙ্গে সঙ্গে দুলোক পাড়ি এই লিভিং উইলটাও করতে হবে মানুষকে, এবং এটা একটা স্টাইল হয়ে যাবে, এটা এস্টাবলিশ হয়ে যাবে। আইনের দিক থেকে যেটা বলছিলে যে একটা বাচ্চা ছেলে একটা হেড ইঞ্জুরি অ্যাক্সিডেন্ট হয়ে, এবং সে ভেন্টিলেটর আছে, সে কষ্ট পাচ্ছে, এবং ডাক্তাররা তাকে বলছেন, ডাক্তারবাবুরা, এটা একটা সুযোগ, ডাক্তারবাবুরা বললেন যে দেখুন আপনার ছেলে কিন্তু ব্রেন ডেথ হয়ে গেছে, ও কিন্তু হার্ট, লাং, কিডনি এভরিথিং ইজ অল রাইট, কিন্তু ওর ব্রেন ডেথ হয়ে গেছে। ব্রেন ডেথ হয়ে গেছে মানে ওই যে কোনো ফিরেও আসে, ও কিন্তু কখনোই সহজে স্বাভাবিকভাবে কথা বলবে না, এবং বলা সম্ভব নয়, এবং ওকে লাইফ সাপোর্ট দিয়ে আটকানো আছে। এই অবস্থায় দুলোক পাড়ি যে ব্যাপারটা, সেটা অতটা ইম্পর্টেন্ট না হলেও এই ক্ষেত্রে কিন্তু অর্গান ডোনেশন শব্দটা আসবে। ডাক্তাররা তখন বলবে যে আপনার এই ইয়াং ছেলে, ও তো বাঁচবে না, কিন্তু আপনি যদি চান আপনার এই ছেলে দুটো কিডনি দুটো মানুষ পেতে পারে, দুটো চোখ দুটো লোক পেতে পারে, একটা লিভার দুটো মানুষ পেতে পারে। এইভাবে আপনার ছেলের শরীরের অঙ্গগুলো যাদের দরকার তাদেরকে দিয়ে আপনার ছেলেকে আপনি তাদের মধ্যে বেঁচে পেতে পারেন। সুতরাং এখানে কিন্তু আর একটা ক্যাম্পেইন আসছে, আর একটা প্রোগ্রাম আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ধরুন সব, এখন এটা কিছু মিস ইউজ হতে পারে, তার জন্য আইনের ব্যবস্থা আছে। ধরুন দুই ভাই মিলে ঠিক করলো, বাবার একটা উইল করে গেছে, বাবাকে নিয়ে গিয়ে ভর্তি করে দিই, কোনো কারণ নেই, ডাক্তারবাবুকে দেখে দিই, ডাক্তারবাবুকে দেখিয়ে কোনোভাবে মেরে দিই, এটা হতেই পারে, এবং অসৎ একটা উপায় অর্জন করতে পারে। এক্ষেত্রে আমি পরিষ্কার বলছি, এর কোনো সুযোগ নেই। তার কারণ আপনি যখনই আপনি বলবেন যে আমার বাবার লিভিং উইল আছে, তখন
যে হসপিটালে ভর্তি থাকবে, সরকারি বা বেসরকারি হাসপাতাল, তার একটা বোর্ড গঠন করবে। সেই বোর্ডের মধ্যে একজন অ্যানাস্থেটিক্স, একজন ফিজিশিয়ান, একজন সার্জন, একজন অ্যানাস্থেটিক্স, এবং সবাই মিলে একটা বোর্ড তৈরি হবে। সেই বোর্ড মিলে একটা কনসেনসাস দেবে। বোর্ডটা এমন হবে 48 আওয়ার্স এর মধ্যে তাকে রিপোর্ট প্রডিউস করতে হবে যে কি সত্যি কি। যদি না করে, আর সেক্ষেত্রে আপনি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাহায্য নেবেন। সেখানে সিএমএইচ তার বোর্ড তৈরি করে, যদি বোর্ড না করে, তার গড়িমসি করে, সিএমএইচ তার বোর্ড তৈরি করে সেখানে পাঠিয়ে দেবে এবং অতটাই মান্যতা দিয়ে করবে, এর সঙ্গে সঙ্গে সেই বোর্ডটা যাবে এবং তার পেশেন্টকে দেখবে, তার কাগজপত্র দেখবে। যদি দেখে সত্যি এটা একটা ভ্যালিড কমপ্লেইন, যেখানে রোগীটাকে বাঁচিয়ে রাখা আছে শুধুমাত্র আর্থিক কারণে, সেক্ষেত্রে তারা বলবে না, এর ভেন্টিলেটর বা সাপোর্ট উইথড্র করো, সাপোর্টটা দেওয়ার দরকার নেই, ওনারকে বাঁচিয়ে রাখা কোনো অর্থ হয় না। এই জায়গাটা বলার জন্য কিন্তু যে কেউ একটি মানুষ যথেষ্ট নয়। এক্ষেত্রে একটা গ্রুপ অফ পিপল বলবে, যখন এই লিভিং উইলটা সামনে আসবে এবং গ্রুপ অফ পিপল বলবে যে ইয়াস ইট ইজ জাস্টিফাইড, যে এই পেশেন্টটার বেঁচে থাকার অর্থ একটা জড় পদার্থের মতো বেঁচে থাকা, তখন তার সাপোর্ট গুলোকে তুলে নিতে হবে। এই যে আপনি যে দুটো ক্ষেত্রেই বললেন আপনি, যে একটা পেশেন্ট পক্ষ এবং ডাক্তার পক্ষ, দুতরফে তো অনেস্টিটা খুব জরুরি। না, এইখানে এই অনেস্টি শব্দটা কিন্তু খুব আপেক্ষিক। হ্যাঁ, আমি ধরেই নেব যে পৃথিবীতে যত মানুষ আছে সবাই অনেস্ট আর কি, সৎ। এবং এই সৎ বলেই আমরা কিন্তু ভাবনা করেই এগোবো। আমি ধরেই নেব স্কুলের মাস্টারমশাইরা পড়াবেন, আমরা ধরেই নেব হাসপাতালে চিকিৎসকরা চিকিৎসা দেবেন, পুলিশরা ঠিক মতো আইন পালন করবে এবং অফিসে কাছারিতে সব ঠিক ঠিক কাজ হবে। তো অনেস্টির প্যারামিটার্স। কিন্তু তার মধ্যে যারা ডিসঅনেস্ট আছেন, তারা তো তাদের মতো করে আছেন। কিন্তু আজকের এই দুলোকপাড়ির যে ঘটনাটা, সেটা আমি পরিষ্কার বলছি আপনাকে, এটা বুঝিয়ে বলছি যে এখানে অনেস্টি ডিসঅনেস্টি কোনো প্রশ্নই থাকে না। কারণ আমার কাছে আমার মা অসুস্থ মানে আমি কিন্তু একটা ইউনিট, আমি একা, এবং আমার মা অসুস্থ, তাকে আমি ভালোবাসি, তাকে আমি শ্রদ্ধা করি, সে আমার আবেগের ধন। এবং তার শরীর খারাপের একটা সময় আমি বুঝতে পারছি যে তার বেঁচে থাকাটা থেকে তার দুলোকে পাড়ি দেওয়াটা অনেক বেশি সুখকর। সেই অবস্থায় কিন্তু আমি ডাক্তারের সামনে আসছি এবং আমার মায়ের ইচ্ছা পত্রটা সামনে রাখছি। এক্ষেত্রে আমি ধরেই নেব যে ডাক্তাররা এর মধ্যে সততা অসততার জায়গায় নেই। সেই ডাক্তার আইন মোতাবেক যে কমিটি করার কথা, যেভাবে করার কথা, সেটা সবাই জানবে। আজকে আমি আপনাকে প্রথম বললাম যে এখানে প্রথম মোবাইল ধরুন একটা লোক কিনেছে, যেমন আজকে আমি বলছি, মানে দুলোকপাড়ির যে গল্পটা আপনাদের বলছি সেটা আমি প্রথম বলছি ধরে নিন। এটা একদিন সারা ভারতবর্ষের মানুষ বলবে, এটা ভারতবর্ষের আইন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। সুতরাং এটা একটা ছোট ব্যাপার নয়, এটা একটা সিস্টেমের মধ্যে আসবে। আজকে কাজটা আমরা প্রথম শুরু করেছি, পাথরটাকে আমরা ধাক্কা দিতে শুরু করেছি, এবং এটা যখন আইন মোতাবেক হবে, কাজ শুরু হবে, সব মানুষের কাছে একটা উইল থাকবে, তখন কাজটা কিন্তু এত কঠিন মনে হবে না এবং এই অনেস্টির প্রশ্নই থাকবে না। না, কোন জায়গা থেকে আপনাদের এই দুলোকপাড়ির কনসেপ্টটা এলো হঠাৎ করে, কি না কিভাবে, সেই সময়টা কেমন? আমাদের দুলোকপাড়ি মানে আমরা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন বিশেষ করে করোনা পরবর্তী সময়ে আরো বেশি করে লক্ষ্য করেছি, বহু মানুষকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। বেশিরভাগই ভেন্টিলেটরে যারা রাখা ছিল খুব কম জনই সুস্থ জীবনে ফিরে গেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে এরকম বলা হয়েছিল, মানে করোনা নিয়ে যে রিসার্চ হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ভেন্টিলেটর ইজ নট দ্য আইডিয়াল চয়েস ফর করোনা। একটা ডিজিজ লাং যেটা অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারছে না, তাকে যদি প্রেশার, তাকে যদি অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হয় ভেন্টিলেটরে প্রেশার দিয়ে, তাহলে সেই ল্যাং প্যারেনকেমা বা লাঙের যে অ্যালভিওলার গুলো আছে সেখানে আরো ইনজুরি হবে এবং আরো ইডিমা হবে এবং আরো কষ্ট হবে এবং পেশেন্টটার ডেথটা আরো বেশি প্রেসিপিটেট করে যাবে। এবং সেই জন্য ভেন্টিলেটর থেকে বাইপ্যাপ বলে একটা ব্যবস্থা আসে, যেখানে ভেন্টিলেশন নট বাই প্রেশার, যখন আমার অক্সিজেন কমে যাচ্ছে তখন অক্সিজেনটা ফ্লো দিয়ে বাড়াচ্ছে, এবং এটাই পরবর্তী ক্ষেত্রে মূল চিকিৎসার দিক হয়ে দাঁড়ায়। তার মানে তখনকার দিনে করোনায় ভেন্টিলেটর দিয়ে কজন বেঁচেছে, কজন বাঁচেনি, কজন মারা গেছে, এবং সমস্ত হাসপাতালে সরকার থেকে প্রচুর ভেন্টিলেটর কেনা হয়েছিল এবং সেগুলো বোধহয় সব নষ্ট হচ্ছে আমার মনে হয়। তা এই যে জায়গাটা, এটা আমাদের খুব একটা কারণ হয়ে দাঁড়ায়। এই কথায় কথায় একটা কিছু বলেই হঠাৎ করেই একটা টার্মিনাল কেয়ারের মতো কেয়ার দেওয়া শুরু করে দিলাম, হয়তো তার দেওয়া দরকারই ছিল না।
এই জায়গাটা আমাদের প্রথমে নাড়া দেয়। এবং আপনি জানবেন যে বোম্বেতে একজন নার্সিং স্টাফ ছিলেন, তিনি নির্যাতিত হয়েছিলেন, তারপরে তাকে ভেন্টিলেটরে রাখা হয় এবং দীর্ঘ বছর উনি ভেন্টিলেটরে ছিলেন এবং তাকে তার ইচ্ছা মৃত্যুর জন্য চেষ্টা করা হয়, কিন্তু সরকার তার ইচ্ছা মৃত্যু দেয়নি এবং বহু বছর পরে তার একটা ন্যাচারাল ডেথ হয়েছিল। এই ঘটনাগুলো কিন্তু এরকম অনেক অনেক ঘটনা যেগুলো আমাদের কিন্তু কষ্ট দেয়, আমাদেরকে কষ্ট দেয়, আমাদের বিবেককে আবেগকে তাড়না করে। তখন আমরা মনে করি যে কিছু রাস্তা নেই। এই অবস্থায় আমাদের কল্লোল বা আমাদের যারা হাইকোর্টে প্র্যাকটিস করে এরকম কিছু বন্ধু, তারা আমরা সব একসঙ্গে বসি এবং কথোপকথন করি। করতে করতে আমরা কিন্তু এই রাস্তাটা পেয়েছি এবং আমাদের এখন কাজ হচ্ছে এই যে সত্যিটাকে খুঁজে পেয়েছি, সত্যিটাকে চেপে ধরেছি, এটাকে মানুষের কাছে প্রতিষ্ঠা করা, মানুষকে বোঝানো, ভুল না বুঝিয়ে সত্যটাকে বোঝানো। এবং আমি এখনো বিশ্বাস করি পৃথিবীতে সত্য একটা আর অনেক মিথ্যে থাকে। আজকে আমি যে কথাটা বলছি সেটা যদি সত্য হয়, সেটা যদি বিজ্ঞানসম্মত হয়, তাহলে এটাই প্রতিষ্ঠিত হবে, অন্য কোনো কিছু প্রতিষ্ঠিত হবে না। কারণ এই ভেন্টিলেটরের বা এই কর্পোরেট বা এই যে ব্যবসায়িক চিকিৎসার দিক রয়েছে, সেটাকে কিছুতেই আপনি সরাতে পারবেন না যতক্ষণ মধ্যে ওর মধ্যে এই বিজ্ঞান ভাবনাগুলোকে ঢোকানো হবে, আইনের ভাবনাগুলোকে ঢোকানো হবে। আমাদের এক সময় যে ছিল, আমার রক্তের মায় আমার খুব ছিল, এখন আমি রক্ত দিই। আমি 60 বছর পর্যন্ত বছরে 2-3 বার রক্ত দিয়েছি, তার কোনো কোনো সময় বেশিও দিয়ে দিয়েছি। হ্যাঁ, রক্ত দিই। এই যে চক্ষুদান আমাদের ছিল, চোখ তুলে নেবে, আমার বাড়িতেই ছিল। কিন্তু আমার প্রথম বাড়িতে আমার মা বলে গেছিল যে আমার চোখ দুটো দিয়ে দিস, দিয়ে চোখ দিয়েছি। এখন মানুষ প্রচুর মানুষ আগাম চক্ষুদান করে যাচ্ছে, চিকিৎসার জন্য দেহদান করে যাচ্ছে। আমি দেহদান করে করা আছে, আমার দেহদান করা আছে, সেটা একটা পদ্ধতি। তারপরেও পদ্ধতি থাকে যে ইচ্ছার পরেও থাকে যে আমি দেহদান করে গেলাম মানে যে আমি আমার দেহ সঙ্গে সঙ্গে টেনে বের করে, সেই সময় আমার যে বাড়ির লোকজন তারা যদি সম্মতি দেয় তবেই। এই আইনটা হচ্ছে আমি একটা সম্মতি দিয়ে গেলাম যে আমার এই মানে বহুমূল্যবান চিকিৎসা দিয়ে আমাকে বাঁচিয়ে রাখার দরকার নেই। আমার যেখানে বাঁচবো না আমি, সেখানে আমাকে আর এই কষ্টদায়ক বাঁচার দরকার নেই। এটা একটা মুভমেন্ট, এটা শুরু হোক। শুরু হলে তখন আজ হবে না, 10 বছর পরে হবে, 15 বছর পরে হবে, কিন্তু এটা হওয়া জরুরি, খুব জরুরি।